আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এদের পিছনে ঢাকা মেডিকেল কলেজ দেখা যাচ্ছে। আমাদের হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্ন। কিন্তু তোমরা কি চিন্তা করেছো যে লক্ষ লক্ষ শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষা কেন দিচ্ছে এবং তার মধ্যে আবার 50% ফেল করতেছে প্রতি বছর? বাকি 50% যারা পাশ করছে এরা অনেকে চান্স পাওয়ার মতো ধারে কাছেও আসতেছে না। দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষার সিট লিমিটেড, সো সেই জন্য নিশ্চিতভাবে সবাই চান্স পাবে না। কিন্তু এমন তো নয় যে তুমি 80 পেয়ে চান্স পাওনি। প্রতি বছর এইটা 70 পর্যন্ত নেমে যায় মার্ক। তাহলে 100 মার্কের মধ্যে 70 মার্ক নামলেও চান্স পাওয়া যায়, 30টা মার্ক না পেয়েও চান্স পাওয়া যায়, 3/2 মার্ক নিয়েও চান্স পাওয়া যাচ্ছে। তো তারপরেও কেন আমাদের শিক্ষার্থীরা এই গণ্ডিটা পার হয়ে আসতে পারছে না? কেন ওই যে অর্ধেক শিক্ষার্থী পাশ করতে পারছে না? মেডিকেল ভর্তি পরীক্ষায় পাশ করার মার্ক হলো 40 আর চান্স পাওয়ার মার্ক হলো ধরো 70। তাহলে 50% শিক্ষার্থী কেন ফেল করছে প্রত্যেকটা বছর? তাহলে পরীক্ষাটা বাইরে দিচ্ছে কেন যদি সে প্রিপারেশনই না থাকে? এবং আরেকটা বিষয় চিন্তা করছো যে কেউ তো এমন হয় না যে ভাই 90 পাইছি তারপরে মেডিকেলে চান্স পাইনি। আসন সীমিত তো সমস্যা কি? তুমি 80 মার্ক পাও, তারপরে তুমি বাদ পড়ে যাবা যে আসন এতটাই সীমিত যে আমরা 80-90 পেয়েও আমি টপ 5000-এর মধ্যে থাকতে পারছি না, সেজন্য আমি বাদ পড়ে গেছি। এমনটা তো হচ্ছে না। এটা কেন হচ্ছে চিন্তা করছো? যখনই জিজ্ঞাসা করছি, হাজার হাজার শিক্ষার্থীই তো প্রিপারেশান নিচ্ছে, হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্নই তো মেডিকেল। সেই ক্লাস 10 থেকে বলে আসতেছো যে আমি ডাক্তার হব, সেটা বলে 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 কলেজ লাইফ শেষ করছো। তাহলে কেন হচ্ছে না? এবং তোমরা কি আরও চিন্তা করে দেখেছো যে আসলেই কোন কোন গুণাবলী থাকলে, কোন কোন বিষয়গুলো ঠিক করতে পারলে, কোন কোন বিষয়ে চেঞ্জ আনতে পারলে আমার পক্ষেও মেডিকেল ক্র্যাক করা সম্ভব, আমার পক্ষেও এরকম ঢাকা মেডিকেল কলেজে আসলেই পড়া সম্ভব? আজকে আমরা আমার স্বপ্নের বিস্তারিত বলবো, আমার জার্নির বিস্তারিত বলবো, এবং আমি মনে করি কিভাবে তুমি সহজ উপায়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেতে পারো সে ব্যাপারে আলোচনা করব। প্রথমেই আমাদেরকে একটা ব্যাপার বুঝতে হবে যে আমরা যে ঢাকা মেডিকেল কলেজে স্বপ্ন দেখছি এটা কি বাস্তব নাকি অবাস্তব? উত্তর হচ্ছে সম্পূর্ণ বাস্তব। দেশের প্রতি বছর 250 জন শিক্ষার্থী এখন ঢাকা মেডিকেল কলেজে পড়বে। এর অর্থ হলো এই 250 জনই তোমাদের মতোই শিক্ষার্থী, তোমাদের মতোই মানুষ, অন্তত আমার মতো তো অবশ্যই, তাই না? আমার মতো তো অবশ্যই, যেহেতু আমি ঢাকা মেডিকেল কলেজে পড়ি, সো আমার মতো আমি বলতেই পারি। তাহলে অতি সাধারণ মানুষ। এবং আমি তো ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্টদের দেখি প্রতিনিয়তই। আমি দেখি যে আমি এমন কোনো জিনিস পাইনি যেইটা এক অনন্য অসাধারণ। কিছু শিক্ষার্থী গুটি কয়েক থাকে, এরা এমনিতেই সবসময় অনেক বেশি আইডিয়াল। এদের সাথে টেক্কা দেওয়া বা এদের মতো করে হওয়া আমাদের অনেকের পক্ষেই অনেকভাবে সম্ভব হয়ে ওঠে না। আমাদের আর্থসামাজিক পরিবেশ এরকম হয় না। কিছু শিক্ষার্থী এমন আছে যাদের পরিবেশ ভালো, যাদের বাবা মা অনেক সিনসিয়ার, তাদের যথেষ্ট সামর্থ্য আছে, তারা কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করতে পারে, ভালো প্রতিষ্ঠানে পড়তে পারে, এবং ওই স্টুডেন্টগুলাও অনেক অনেক সুন্দর, ডিসিপ্লিনড, অনেক ভালোভাবে প্রথম থেকে ছোটোবেলা থেকেই ওইভাবে গড়ে ওঠা মানুষ, এবং খুব সুন্দর করে স্বপ্ন দেখে, এবং এরা আনবিটেবল বলা চলে, এরা সুন্দর করে মেডিকেলে চান্স পেয়ে যায়। আমাদের হয়তো সবার এই সুবিধা নাই। কারো পারিবারিক সমস্যা আছে, কারো আমার মতো আর্থিক সমস্যা, কারো ভাইয়া পড়ালেখার ভালো পরিবেশ নাই, কারো ভালো মেন্টর নাই, কেউ ভালো টিচার নাই, কারো ভালো ইনফ্রাস্ট্রাকচার নাই। আমাদের নানা সমস্যা বেশিরভাগ শিক্ষার্থী। এবং আমি ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দেখলাম যে হ্যাঁ, এদের বেশিরভাগেরই এই সমস্যাগুলো আছে, তারপরেও এরা পাচ্ছে কেন? এটা দেখতে হলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে মেডিকেলে স্বপ্ন পূরণের জন্য, বা এই যে একটা জায়গায় তুমি চান্স পেতে যাচ্ছ, এটা কিন্তু অনেক বড় গোল না। ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়া আহামরি অনেক কঠিন গোল না। একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছ না তুমি, দেশের প্রধানমন্ত্রী হওয়ার মতো এত বড় কিছু না। এটা অতি সাধারণ জিনিস, যেটা প্রতি বছর 5000 শিক্ষার্থী এমনিতেই পায়। তাহলে এটা খুবই ছোট্ট একটা গোল, ছোট্ট একটা গোল। তাহলে এই ছোট্ট একটা গোল পূরণে বাধাটা কোথায়? বাধাটা কোথায় হতে পারে? প্রথমে আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। ভাইয়ের কথার দিকে শোনো। প্রথম হতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমাদের জিপিএর ফ্যাক্টর আছে। তাহলে এসএসসি এবং এইচএসসি জিপিএ একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। যদি কোনো কারণে তোমার এগুলোতে মোট 9 মার্ক না আসে, তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবা না, তুমি বাদ। অর্ধেক শিক্ষার্থী বাদ পড়ে যাবে এখানে। অনেক, অর্ধেক বলবো না, অনেক শিক্ষার্থী বাদ পড়ে যায় এই জায়গায়। অনেকে দেয়ই না আসলে,
সো ওদের দেওয়া উচিতও না, যে এত মার্ক অর্জন করতে পারে নাই ওর আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া উচিতও না। বাট পরবর্তীতে যখন আসে এরপরে কি আমাদের যাদের জিপিএ মোটামুটি ভালো আসে এটা ঠিক আছে, তারপরে আসলে বাধাটা কোথায় দাঁড়ায়? সেটা হতে পারে আমরা আসলে মেডিকেলের জন্য গোল সেট করি নাই, এটা হলো সত্যি কথা। সো অর্ধেক শিক্ষার্থী যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দেয় আসলে এরা মেডিকেল ভর্তি পরীক্ষার্থী না, তুমি এটা ধরেই নিতে পারো এরা আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার্থী না। মেডিকেল ভর্তি পরীক্ষা সবার আগে হয় এখন, কিংবা দেওয়ার জন্য অনেক বেশি হাইপ বলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে হাইলাইটেড পরীক্ষা বাংলাদেশে, এটা বলতেই পারো। মেডিকেল ভর্তি পরীক্ষার নজর সবার থাকে, সো এটা বাংলাদেশের সবচাইতে কি অ্যাটেনশন পাওয়া পরীক্ষা, সবচাইতে বড় স্কেলের পরীক্ষার মতো দেখানো হয়। সো এইটা অবশ্যই ওই জায়গায় ওই অ্যাটেনশনটা পায়, সেই জন্য সবাই এটাতে পার্টিসিপেট করতে চায়, অনেক শিক্ষার্থী চাচ্ছে। আমি ধরো আমরা পড়াচ্ছি যখন আমরা দেখলেই বুঝতে পারছি যে 10টা শিক্ষার্থী, ধরো 200টা শিক্ষার্থীর মধ্যে 20টা শিক্ষার্থী এমন যে এরা ভর্তি পরীক্ষা দেওয়ার মতো, দিলে চান্স আসতেও পারে নাও আসতে পারে, এরকম দোদুল্যমান অবস্থা। এর মধ্যে বাকি এরকম 50 থেকে 60টা আছে ওর আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা না দেওয়াই উচিত। ও আসলে এখন আমি তো বলতে পারি না তুমি দিতে পারবা না, এটা তোমার অধিকার, তুমি দিতেই পারো, কিন্তু ওর না দেওয়াই উচিত ছিল। এরকম একটা ব্যাপার যে এদের পড়ালেখার এতটাই দুরবস্থা কিংবা এতটাই কি অমনোযোগী, এরা এতটাই কোনো সিরিয়াসনেস নেই, আসলেও মেডিকেলের কোনো চান্স পাওয়ার কোনো ইচ্ছে ওর মধ্যে নাই। উপর দিয়ে জাস্ট দেখায় আর কি আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিব, কোচিং করে, কিন্তু আসলে কোনো ইচ্ছা নাই মন থেকে। সো এদের অর্ধেক অংশ বাদ পড়ে যায়। ওই যে যারা ফেল করে দেখতে পাচ্ছ, যারা ভর্তি পরীক্ষায় 40টা মার্ক আনতে পারে না, যে কোনো এইচএসসিতে ভালো করে পড়া শিক্ষার্থী যে মেডিকেল ভর্তি পরীক্ষার কোনো কোচিং করেনি সেও 40 মার্ক আনতে পারবে, এটা আমার বিশ্বাস। তাহলে এই 40টা মার্ক ওরা আনতে পারে না, তাহলে এরা বাদ। এটা আমাদের জন্য একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে যে আমরা অনেকেই এটা নিয়ে আসলে সিরিয়াস না। এরপরে আসো আমরা সিরিয়াস, আমরা আসলে মেডিকেলে চান্স পেতে চাই, এটা কিন্তু খুব অল্প। কিন্তু আমি প্রত্যেকটা শিক্ষার্থী যে যারাই বললাম চান্স পেতে চায় এদের মধ্যে অনেক এমন কাজ করছে প্রতিটা দিন যেইটার অর্থ হলো আসলে চান্স পেতে চায় না। এখন একটা কথা চিন্তা করো ভাই, আমার স্বাস্থ্য খারাপ, আমার শরীরটা খারাপ হচ্ছে দিন দিন, ওজন বাড়ছে, আমার কি করা দরকার? সবাই বলবে যে আপনি ভালো খান, খাওয়া দাওয়ার মধ্যে আরও সচেষ্ট হন, ডায়েট ঠিক করেন, শাকসবজি খান, আপনি হাঁটাচলা করেন, দৌড়ানো করেন, আপনি যদি এভাবে সুন্দর করে একটা হেলদি লাইফস্টাইল মানেন, ঘুম থেকে শুরু করে এভরিথিং আস্তে 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 আপনার এইটা ড্রাস্টিক্যালি ইমপ্রুভ করবে, এটা সবাই জানো। এখন এমন যদি শিক্ষার্থী বলে যে ভাই আমি মেডিকেলে চান্স পেতে চাই, কিন্তু তুমি ওকে দেখো না যে 2 মাসে একবার বই ধরতে, অন্তত প্রতিদিন একবার বই ধরে না, এমন যদি শিক্ষার্থী আছে যে ভাই আমি মেডিকেলে পড়তে চাই এই কথাটা বলে কিন্তু ক্লাসেই আসে না, কোচিংয়েই মন আসে না, এমন যদি বলে যে ভাই মেডিকেল চান্স পেতে চায় কিন্তু ক্লাসে 2 পয়সার অ্যাটেনশন নাই তার, সে ক্লাস করবে অনলাইনে, আচ্ছা করো সমস্যা নেই, এরপরে মেসেঞ্জারে চায়, তার কাছে ওইটা প্রায়োরিটি ভাইয়ার ক্লাসের থেকে, সে অনলাইনে ক্লাস করবে, এর ফাঁকে ফাঁকে ফেসবুক স্ক্রলিং, এক সুযোগে সে একটা ফোনের অ্যাক্সেস পাচ্ছে, সেইটা চালায় যাচ্ছে। তাহলে তোমার প্রত্যেকটা কাজ যদি আগাটু মাথা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত মেডিকেলে চান্স পাওয়ার মতো যাতে যতগুলো বিরোধী কাজ হইতে পারে, যে যে কারণে মেডিকেলে চান্স হবে না সব কয়টি তুমি ফলো করো, তো তাহলে কি আমি বলতে পারি তুমি মেডিকেলে চান্স পেতে চাও? এটাই বর্তমানে আমাদের শিক্ষার্থীরা দাঁড়ায় আছে, এই বেশিরভাগ পোর্শনটা শুধু এই জায়গায় দাঁড়া আছে। এদের কার্যক্রম দেখলে কোনোভাবেই মনে হয় না মেডিকেলে চান্স পেতে চায়। মেডিকেলে চান্স পাওয়া কি অনেক সহজ? সবচেয়ে সহজ? অনেক কঠিন? না, আসলেই কঠিন না। একটা অ্যাচিভেবল সহজ গোল হচ্ছে মেডিকেলে চান্স পাওয়া। এটাই আমি তোমাদেরকে বুঝাতে চাচ্ছি যে মেডিকেলে চান্স পাওয়া একটা সুন্দর সহজ গোল, সামান্য একটু গুছিয়ে চেষ্টা করলেই মেডিকেলে চান্স পাওয়া যায়। এখন আসো একজন কীভাবে মেডিকেলে চান্স পায়? উত্তর হচ্ছে ভাইয়া তাকে এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করতে হবে, সবাই করবা। মেডিকেল একটা ভর্তি পরীক্ষা দিতে হবে 100 মার্কের, তাও এমসিকিউ। এখানে তোমাকে দাগাইতে হবে, সঠিক উত্তর দাগিয়ে 80 মার্ক পেলে মেডিকেলে চান্স। আর কি কোনো কষ্ট আছে? এটা কি খুব কষ্টের কাজ? একটা প্র্যাকটিক্যাল ওয়েতে চিন্তা করে, এটা কি খুব কষ্টের কাজ? এটা কি কোনোভাবে কষ্টের কাজ?
কোনোভাবে অনেক বেশি ঝামেলার কাজ, কোনোভাবে তোমাদের মনে হচ্ছে অ্যাচিভ করা সম্ভব না এরকম কাজ? একদমই না, একদমই না। তাহলে কেন? এর বাইরে, এর মাঝখানে কোনো বাধা নাই, কোনো কিচ্ছু নাই। লিটারেলি জাস্ট আসো, এমসিকিউ পরীক্ষা দাও, মেডিকেলের চান্স। অন্য কোনো কিছু দেখা হচ্ছে? বুদ্ধিমত্তা দেখা হচ্ছে? আইকিউ দেখা হচ্ছে? চেহারা দেখা হচ্ছে? নাকি তোমাদের ডাক্তারিতে 1 মাস ট্রেনিং দেওয়া হচ্ছে? না ভাইবা পরীক্ষা দিতে হচ্ছে? কোনো ভাইবা নাই, কোনো রিটেন নাই, কোনো মানসিক দক্ষতা নাই, কোনো ধরনের বড় চিন্তাও করতে হচ্ছে না। এমন না যে সিলেবাসের বাইরে ইংলিশ দিকে ছাড়া বিসিএস এর মতো করে বা অন্যান্য যে ভাই তোমাকে ম্যাথ পড়তে হবে, তাও জিকের মধ্যে এখন শুধুমাত্র বাংলাদেশ টপিক আছে, বিশ্ব টপিক বাদ দিয়ে দিয়েছে। তাহলে কোনো এক্সট্রা আবার ম্যাথ করতে হয় না, বাংলা পড়তে হয় আবার নতুন করে গ্রামার, নো, কিচ্ছু না লিটারেলি। সেটা তাহলে আমরা কেন মিস করছি? উত্তর হচ্ছে আমরা আসলে চাচ্ছি না। এখন তুমি যদি নিজেকে জিজ্ঞাসা করো ঠান্ডা মাথায়, তাহলে তুমি বুঝবা যে কয়টা কাজ করছি প্রতিদিন যেটা মেডিকেলের দিকে যায়, আর কয়টা কাজ করছি প্রতিদিন মেডিকেলের দিকে যায় না। আমরা প্রথমত শিক্ষার্থীদের সমস্যাগুলো আইডেন্টিফাই করব। আমাদের শিক্ষার্থীদের প্রথম সমস্যা আমরা দূরদৃষ্টি দেখতে পাই না, অর্থাৎ আমাদের দূরদৃষ্টি সম্পন্ন যে ক্ষমতা এটা শেষ। আমরা একটু ভবিষ্যৎ চিন্তা করতে পারি না। আমরা চিন্তা করতে পারতেছি না যে আজকের এই কাজটায় আমার সামনে কি ইম্প্যাক্টটা পড়বে, এটা আমরা বুঝতে পারছি না। আমরা মনে করছি আমরা কলেজে কেন যাব, আমরা মনে করছি আমরা ক্লাস কেন করব, আমরা মনে করছি কি পড়াশোনা বোরিং বোরিং বোরিং, এন্টারটেইনমেন্টের এই জগতে কি। কিন্তু ভাইয়া এটার যে একটা ইম্প্যাক্ট সামনে আসে, এটা যে ভর্তি পরীক্ষায় কাজে লাগবে, এইটাই যে তোমাকে অনেক বেশি হেল্প করবে, আজকে যে পড়ার টেবিলে বসা তোমার বড় স্বপ্ন পূরণ করবে, এটা আমরা দেখতে পাই না। আমরা সবাই শর্ট টার্ম গেইন, শর্ট টার্মের মধ্যে আমরা এটাকে অ্যাচিভ করতে চাই। যেমন ধরো এই যে বাংলাদেশে কয়েকদিন আগে স্টুডেন্টের যে মুভমেন্টটা হলো, এটা সফলতার পিছনে একমাত্র বড় কারণ হলো এই জায়গায় যে স্টুডেন্টরা শর্ট টার্ম গেইন দেখতে পাইছে, একদম স্পষ্ট যে একদিনের মধ্যে কাজটা করে ফেলা সম্ভব ছিল, এবং সেটাই হয়েছে। কিন্তু বেশি দিন লাগে নাই, টোটাল 2-3 দিনের মধ্যেই কিন্তু আন্দোলন সফল, আন্দোলন আর বেশিক্ষণ গড়াইতে হয় নাই। তাহলে এইটা আমাদের জন্য করা সহজ। কিন্তু ভাই 2 বছর ধরে নিজেকে গড়ে তারপরে আবার মেডিকেল ভর্তি পরীক্ষায় বসবো, এই স্বপ্ন আমরা দেখতে পারি না, এইটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। এই প্রথম গুণটা তোমাকে অ্যাচিভ করতে হবে যে না, আমাকে লং টার্মে চিন্তা করতে হবে। আজকে আমি খারাপ স্টুডেন্ট তো কী সমস্যা, আমি কলেজে খুব ভালো বুঝি না তো কী সমস্যা, আমার হাতে 2 বছর সময় আছে, এই 2 বছর কাজে লাগাই মেডিকেল ভর্তি পরীক্ষা, আমাকে এমসিকিউটা পারলেই তো হচ্ছে। কোনো কি পার্থক্য হবে? হবে না। আজকে যেই শিক্ষার্থী অনেক মেধাবী আর আমি অনেক মেধাবী না, কিন্তু আমি যদি প্রতিদিন অল্প 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 করে চেষ্টাও করি, ধীরে 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 1 পাতা করে বইও পড়ি, তুমি যদি প্রতিদিন ফিজিক্স 1 পাতা, কেমিস্ট্রি 1 পাতা, বায়োলজি 1 পাতা পড়তা, তত্ত্বীয়ভাবে কিন্তু তোমার 300 পাতা অর্থাৎ সিলেবাস শেষের দিকে চলে যাইতো, তাই না? কিন্তু 1 বছর আমাদের সিলেবাস শেষ হয়েছে, হয় নাই। সেকেন্ড, আমরা ডিস্ট্র্যাক্টেড, সবাই ডিস্ট্র্যাক্টেড। এখন ডিস্ট্র্যাকশন কোত্থেকে আসে? ওভার স্টিমুলেশন থেকে। আমাদের ব্রেন ওভার স্টিমুলেটেড। এটা আমার ক্ষেত্রে আমি অনেক দিন ধরে এই জিনিসগুলো দেখতেছি যে প্রত্যেকটা শিক্ষার্থী ওভার স্টিমুলেটেড। প্রত্যেকটা শিক্ষার্থী একটু পরপর নোটিফিকেশন আওয়াজ না শুনলে, একটু পরপর এফবি চেক, একটু পরপর ইনস্টাগ্রাম চেক, একটু পরপর ইউটিউব চেক, একটু পরপর মোটিভেশনাল চেক, এভরিথিং, এটা না করলে তার শান্তি লাগে না। সে প্রতিদিন এটা করবে, করার পর তার ব্রেন যখন আস্তে করে একটু থামবে, বোর হওয়া শুরু করবে, তখনই তার মাথায় কিন্তু টেনশন চলে আসে। কি টেনশন? ভাইয়া আমি তো পড়ালেখা করি না, ভাইয়া আমি তো কি করব বুঝি না। এটা তাকে আবার লিড করে কোন দিকে? এই যে পড়ালেখার টেনশন, পড়ালেখার প্রেশার, ফিজিক্স জমে গেছে, কেমিস্ট্রি জমে গেছে, বায়োলজি জমে গেছে, এটার কারণে সে আবার রিল দেখবে, আবার সোশ্যাল মিডিয়ায় ঢুকবে। কেন? যতক্ষণ সোশ্যাল মিডিয়ায় আসি ততক্ষণ ব্রেন অন্য কোনো দিকে আর ফাংশন করবে না, ব্রেন জাস্ট অবশ হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে। কেননা এত পরিমাণ স্টিমুলেশন আসতেছে যে ব্রেন এই জায়গায় অন্য কোনো আর চিন্তা করবে না। সো এতে করে তার ভয়টা আপাতত সে সরে রাখছে, বাস্তবতা থেকে সে দূরে সরে থাকতেছে, এবং দিন দিন
বিশেষ সাইকেল, দুষ্ট চক্রের মতো এটা প্রত্যেকটা দিন আমাদেরকে আরও ডাউন করতেছে, আরও ডাউন করতেছে, আরও ডাউন করতেছে। প্রত্যেকটা দিন আমরা আরও হারাই যাচ্ছি, আমরা আরও কুল কিনারা পাচ্ছি না যে আমি কীভাবে এই সিলেবাস কভার করব। দিন দিন এটা পাহাড় সম হয়ে যাচ্ছে। মেডিকেল অ্যাডমিশনে চান্স পাওয়াটা আমাদের কাছে আরও 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 অনেক 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 কঠিন হয়ে যাচ্ছে, অনেক কঠিন হয়ে যাচ্ছে। আমরা মনোযোগ দিয়ে 1 ঘন্টা পড়তে পারছি না, 1 ঘন্টা সলভ করতে পারছি না, 1 ঘন্টা ক্লাস করতে পারছি না, 1 ঘন্টা একটা ভিডিও দেখতে পারছি না, এই যে 1 ঘন্টা একটু কথাগুলো ভালোভাবে শুনতেও পারছি না, কথা শুনে অ্যাকশান নিব সেটা করছি না, একের পর এক ভিডিওই দেখতেছি, একের পর এক এইটা করব ওইটা করব। গাইডলাইন ভিডিও একটা অ্যাডিকশান, কিন্তু একের পর এক শুধু গাইডলাইন ভিডিও, একের পর এক শুধু মোটিভেশনাল ভিডিও, কিন্তু কখনো একাডেমিক ক্লাস কিন্তু দেখতেছি না। এখন আসো, তুমি এত কিছু যাই করো না কেন, আলটিমেট কি কোনো কিছু হচ্ছে? তোমার কোনো সমস্যার সমাধান হচ্ছে? হবে না। মনে শান্তিতে ঘুমাইতে পারতেছো না, রাতে আবারও ওই শোক চেপে যাবে, রাতে আবারও ওই টেনশন চেপে যাবে, হতাশা তোমার প্রত্যেকটা দিন আরও বাড়তে থাকবে। কারণ সমাধান ভাইয়া একটাই। যদি তুমি আসলেই তোমার স্বপ্ন পূরণ করতে চাও, সমাধান একটাই। কি সমাধান? ভাইয়া তুমি ফিজিক্সে দুর্বল, তুমি ফিজিক্স করছো কোনো দিনও? তোমরা যে ফিজিক্সে দুর্বল বলো, তুমি 2 দিন ফিজিক্স করছো, এমন টার্গেট নিছো যে 2 মাস টানা 2 ঘন্টা করে ফিজিক্স করব, তাইলে তো তুমি দুর্বল থাকতো না, সত্যি কথা। আচ্ছা, এটার কোনো অল্টারনেটিভ বই আছে? উত্তর হচ্ছে না। আবারও বলছি না। তোমার কেমিস্ট্রিতে দুর্বল, আমি যখন জিজ্ঞেস ভাইয়া কেমিস্ট্রি বইটা ধরছো? না ভাইয়া ধরি নাই। গাইডলাইন সেশনে আসলে একটা প্রশ্ন করলে, না ভাইয়া পারি না। বলো তো চতুর্থ অধ্যায়ের নাম কি? মুখ দিয়ে বের হয় না। তাহলে তুমি যে ভয় পাচ্ছ, তুমি বইটা ধরে দেখছো না? বলতে পারবা আমাকে যে প্রথম অধ্যায়ের কি কি শব্দ তোমার ভয় লাগতেছে? না। তত্ত্ব বলতে পারবা যে কোন টপিকটা বুঝো না? তুমি যদি আমাকে এইটা বলতে পারতা যে ভাইয়া আমি কুলম্বের সূত্র বুঝি নাই, ভাইয়া আমি গাউসের সূত্র বুঝি না, তাই না, যে ভাইয়া আমি কোয়ান্টাম তত্ত্ব বুঝলাম না, বা ভাইয়া আমি কোয়ান্টাম সংখ্যা বুঝলাম না, ভাইয়া আমি দ্রাব্যতার ব্যাপারটা বুঝি নাই, যে এটা কেন দ্রাব্যতাও বুঝবা না কেন, কিন্তু ভাইয়া এটা কেন দ্রবণীয়, এটা কেন না, এগুলো আমি বুঝি নাই, ভাইয়া আমি এই নীতিটা বুঝি নাই, হুন্ডের নীতি। তোমার মুখ দিয়ে তো হুন্ডের নীতি আছে এটাই বের হয় না, তুমি তো ওই টপিকটাই ধরো নাই যে হুন্ডের নীতি নামে কিছু আছে। তাহলে আমরা কি পড়তেছি, কি সমস্যা, কি ঝামেলা, কিচ্ছু জানি না, লিটারেলি কিচ্ছু জানি না। শুধু একটা কিছু জানি, আমি ফিজিক্সে দুর্বল, আমি কেমিস্ট্রিতে দুর্বল, আমি বায়োলজিতে দুর্বল। কিসে দুর্বল? কি দুর্বল? কি বুঝো না? আজকে থেকে যদি তুমি আস্তে 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 ইমপ্রুভ করতে চাও, তাহলে তোমাকে ঠান্ডা মাথায় ভাইয়ের সাথে একটা ডিসিশান আসতে হবে। আমি যেভাবে পড়েছি, আমি যেভাবে করেছি, প্রথম ডিসিশান, সোশ্যাল মিডিয়া তোমাকে সাইডে রেখে দিতে হবে। আবারও বলছি, সোশ্যাল মিডিয়া সাইডে রেখে দিতে হবে। তোমার লাইফ 100 গুণ বেটার হয়ে যাবে যদি তোমার সোশ্যাল মিডিয়া সাইডে থাকো। এখন বলবা যে ভাইয়া তাইলে আপনার ক্লাস করবো কীভাবে? আমাদের অ্যাপ আছে, ফেসবুক চালানো লাগে না আমার ক্লাস করতে, অ্যাপে ক্লাস করো। এই জন্যই তোমাদেরকে অ্যাপটা দেওয়া, যে অ্যাপে ক্লাস করো। ভাইয়া আমি তাহলে অন্য কিছু করব না? করবা, এগুলোর একটা নির্দিষ্ট সময় দিয়ে এটা তোমাকে কমায় দিতে হবে। তুমি চিন্তা করো যে তোমার সমস্যাটা কি হচ্ছে। সমস্যাটা হচ্ছে তুমি বইটা ধরতেছো না। তুমি যদি বইটা ধরে ফিজিক্সের ভিতরে ঢুকতা, তুমি যদি জাস্ট একটা ম্যাথ করো, তুমি 10টা ম্যাথ করবা। একটা ম্যাথ বুঝো, তুমি 10টা ম্যাথ পারবা। কিন্তু তুমি তো এই একটা ম্যাথ ইনিশিয়ালটাই করো না। তুমি কেমিস্ট্রিতে যদি কোনোদিন একটা পেজ ধরো, একটা বইয়ের একটা পেজ পড়ো একটু মন দিয়ে, একটু শান্ত হয়ে, তুমি দেখবা যে তোমার পড়াশোনা আস্তে আস্তে স্টার্ট হয়ে যাবে। 2টা পেজ করে পড়ো, এরপরে দেখবে যে তুমি আর থামতে পারছো না, তোমার 10টা পেজ 20টা পেজ হবে। সমস্যা হলো বইটা ধরাটাই যেন আমাদের জন্য একটা কঠিন কাজ হয়ে যাচ্ছে, পড়ার টেবিলে বসাটাই যেন আমাদের জন্য একটা কঠিন কাজ হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াকে সাইডে রাখতে হবে। এই স্টিমুলেশনটাকে কমাইতে হইলে সোশ্যাল মিডিয়াকে সাইডে রাখতে হবে। যদি তুমি সফল হইতে চাও বর্তমানে এই সময়ে, সোশ্যাল মিডিয়াটাকে সাইডে রাখতে হবে। আমি বারবার বলছি, অযথা ফেসবুক স্ক্রলিং, ইউটিউব স্ক্রলিং অফ। শুধুমাত্রই যেটা প্রয়োজন। কি প্রয়োজন? ধরো তুমি ফেসবুকে একটা গ্রুপে যুক্ত আছো, যে গ্রুপটা কোনো ফানি গ্রুপ না, ফানি গ্রুপে তোমার কিছু দিবে না, হেল্পফুল একটা গ্রুপ যেখানে তুমি ক্লাস করছো ধরো, তাহলে তুমি ওইটাকে হোম স্ক্রিনে রেখে শুধু ওইটাই যাবা। তুমি শুধু ওইটাই যাবা, এর বাইরে স্ক্রল করবে না। সচেতন মনে তোমার নিজেকে এটা ঠিক করতে হবে। ইউটিউবে কিছু একটা ক্লিক করলে দেখবা রিলে চলে যায়। সোশ্যাল মিডিয়া এখন রিলে চলে যায়, কিছু হইলে রিলে চলে যায়।
তাহলে শুধুমাত্র স্পেসিফিক ভিডিও, স্পেসিফিক চ্যানেল, আমি শুধুমাত্র আমার ইউটিউবে যে সকল চ্যানেল সাবস্ক্রাইব করি, ইউটিউবে লেখাই থাকে এক পাশে যে সাবস্ক্রাইব যেগুলো করেছো সেগুলোর জন্য আলাদা বাটন আছে, তুমি যদি ওইটাতে ক্লিক করো তুমি শুধুমাত্র সাবস্ক্রাইব করা, তুমি যেগুলো চাচ্ছ, যাদেরকে তোমার পছন্দ, শুধুমাত্র তাদের ভিডিওগুলোই পাবা। পাশাপাশি তুমি যে কোনো ক্লাস করতে চাইলে ওইটা জাস্ট সার্চ দাও, জাস্ট সার্চ দাও। আচ্ছা, তাহলে এটা যদি করতে না পারো তাহলে ভাই আমার সাথে আর আমি কোনো কথা বলে আর কোনো লাভ নাই, ভিডিওটা ছেড়ে রাস্তা করে চলে যাও। এটা যদি আনতে না পারো, কন্ট্রোল করতে না পারো, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে তোমার বিপক্ষে তুমি, এক তুমি চাও তুমি সোশ্যাল মিডিয়া চালাও, আরেক তুমি চাও তুমি ডিএমসিয়ান হও, এক তুমি চাও তুমি রিল দেখো, আরেকজন চাও তুমি ডিএমসি টপার হও, এক তুমি চাও যে তুমি সারাদিন স্ক্রল করো, আরেক তুমি চাও তুমি ডিএমসিয়ান টপার হও। তোমার বিরুদ্ধে তুমি, এক তুমি চাও মেডিকেলে চান্স পাবো না, আরেকজনে চাও তুমি চান্স পাও, তোমার বিপক্ষে তুমি। এখন তুমি দেখো তোমার কোন পার্ট জয় হবে। এভরি টাইম যে সময়টাতে তুমি ফোনটা রাখবা, বইটা খুলবা, তুমি বুঝতে পারবা তুমি জিতে গেছো এবং তুমি ধরে নিবা যে তুমি 50% শিক্ষার্থী থেকে আগাই গেছো আজকে। এভরি টাইম তুমি ভাইয়ের সাথে একটা অধ্যায় শেষ করবা, তুমি ধরে নিবা যে তুমি 50% শিক্ষার্থী থেকে আগাই গেছো। এভরি টাইম তুমি একটা মেডিকেল প্রশ্ন ব্যাংক সলভ করে এক্সাম দিয়ে 40টা মার্ক অ্যাচিভ করতে পারবা পরীক্ষায়, তুমি বুঝতে পারবা তুমি বাংলাদেশের 60% 70% স্টুডেন্ট থেকে আগাই গেছো। অনেক 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 ওকে। সোশ্যাল মিডিয়ার এই ব্যাপারগুলো ধীরে 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 ইমপ্লিমেন্ট করার ব্যাপার, একদমই ধীরে 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 ধীরে। তবে দেখবা একটা জিনিস ফিল করবা, যখনই সোশ্যাল মিডিয়া অফ করে রাখা হয় মাথা ব্যথা শুরু হয়, নানা সিমটম শুরু হয়ে যাবে, উইথড্রল সিমটমের মতো। ব্রেন বারবার বারবার ওইখানে যাইতে চাবে, বারবার বারবার এটা করতে চাবে। এই জন্য আমি শিক্ষার্থীদের তোমাদেরকে জাস্ট একটা সহজ শর্টকাট উপায় বলি, সেটা একটা শর্টকাট উপায়। আমরা যখন পড়াশোনা করছি আমরা তুমি জাস্ট দুইটা ঘন্টা ধরে করো আমার সাথে, যে ভাই সকাল 2টা ঘন্টা আমি ফেসবুক চালাবো না। এটা কি পারবো না আমরা, যে 2টা ঘন্টা ফেসবুক চালাবো না, রিল দেখবো না, অন্য কিছু করবো না 2টা ঘন্টা। তেমনিভাবে দুপুরের পর মাঝখানে 2টা ঘন্টা, এখন যেহেতু শীতকাল ঘুমানো উচিত হবে না, 2টা ঘন্টা। তাহলে সকালে 3 ঘন্টা রাখতে পারলে ভালো, সকালে অনেক সময় থাকে। দুপুরে 2 ঘন্টা এবং রাতে ভাইয়া 2 ঘন্টা। ধরো তুমি 8টা থেকে 10টা, এবং রাতে এর আগে সোশ্যাল মিডিয়া চালানোর পরে বই পড়ালেখা করে ঘুমাই পড়বা, তাহলে ঘুমটা ভালো হবে। এটা নিয়ে ভাইয়া কথা বলবো ঘুম নিয়ে পরবর্তীতে। এই 2 ঘন্টা কি করা যায় না? তোমাকে কিন্তু কোনো ফোর্স করতে হচ্ছে না যে জাস্ট 2 ঘন্টা আমি সোশ্যাল মিডিয়া চালাবো না এবং এটা আমি ডেলি 3বার করবো, তাহলে তোমার 6 ঘন্টা হচ্ছে। ডেলি 4বার ইমপ্লিমেন্ট করতে পারলে 8 ঘন্টা। কেউ যদি 8 ঘন্টা পড়ে সারা বছর জুড়ে, আমি গ্যারান্টি দিয়ে বলবো মেডিকেলে চান্স পাবে, 100% পাবে। ও পাবে না তো কে পাবে? যে এত কষ্ট করলো ও পাবে না তো কে পাবে? ওকে। সেকেন্ড, পড়াশোনা আমাদের ভুলে ভরা, কারণ মনোযোগ নাই। একটা তো হলো সোশ্যাল মিডিয়া, এটা তো গেলই, মনোযোগ নাই। সেকেন্ড হলো আমরা বায়োলজিকে মনে করি বায়োলজি, ফিজিক্সকে মনে করি ফিজিক্স। একটা অধ্যায় এত মোটা বই, দেখো বইটা মোটা হলেও এটা কিন্তু তোমার একদিনে মোটা বই পুরোটুকু পড়ার জন্য না, তোমাকে এটাকে ভাঙতে হবে, যেটা আমরা রুটিন করে দিচ্ছি। যে ভাই তুমি জাস্ট শুধুমাত্র আজকে কি পড়বা? কোষ ঝিল্লি। এখন তুমি কি এই এতটুকু পারবা না যে 30 মিনিট মনোযোগ দিয়ে? 30 মিনিট তো যে কেউ মনোযোগ দিতে পারে। এই 30 মিনিট মনোযোগ দাও শুধুমাত্র, আর কিছু লাগবে না। 30 মিনিট মনোযোগ দিয়ে শুধুমাত্র কোষ ঝিল্লি, আজকে এটা পড়ছো কোষ ঝিল্লি। প্রত্যেকটা জিনিস যখন পড়ি আমরা, তখন আমাদেরকে কিছু চেক পয়েন্ট দিতে হবে যে আমি এখান থেকে কি শিখবো। ধরো তুমি একটা টপিক পড়লা কোষ ঝিল্লি, তোমাকে শিখতে হবে কোষ ঝিল্লি কি। তাহলে এটা কয়ের প্রশ্ন, কোষ ঝিল্লি কি? কোষ ঝিল্লি কি বুঝলাম, পরবর্তীতে কাদের এইটা আছে কাদের এইটা নাই, এক্সেপশন আছে কি এক্সেপশন নাই, ওকে সবার আছে। এর পরবর্তীতে এটার কি গঠন, যেটা নিয়ে আমাদের মডেল আছে। তাহলে কোষ ঝিল্লির মডেলটার নাম কি? তুমি নাম লিখতে যে এটা হচ্ছে কোষ ঝিল্লির মডেল। এবার এই মডেলের মূল কথা কি? কোষ ঝিল্লি কি কি দিয়ে গঠিত? ফসফোলিপিড বাইলেয়ার, সারফেস প্রোটিনগুলো, কোলেস্টেরলগুলো দিয়ে মাঝখানে। এরপরে কাজ কি? 4টা পয়েন্ট বলো, 5টা পয়েন্ট বলো। এখন বলো 30 মিনিট পড়ে কি তুমি ভাইয়াকে এটা বলতে পারবা না
যে এই 4-5টা কথা আমি তোমাকে একজ্যাক্ট প্রশ্ন করতে হবে, তুমি ওই একজ্যাক্ট প্রশ্নের উত্তর শিখতে হবে। আমাদের সমস্যা হলো আমরা জানি না কি পড়তে হবে, কই জিল্দি পড়ছি, কেন পড়ছি সেটা যদি আমি না বুঝি তো তাহলে আমি কি শিখবো। এই যে ভাইয়া তোমাকে স্টেপ বলে দিলাম যে এই জন্য পড়তে হবে, যে আমি পড়ার পরে যদি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি ওকে ফাইন, আমার পড়ালেখা হয়েছে। যদি আমি এইসব প্রশ্নের উত্তর না দিতে পারি এর অর্থ আমি কিছুই পড়িনি। আসলেই তুমি যদি এরকম 100 ঘন্টাও পড়ো কোনো লাভ হবে না। আর 30টা মিনিট যদি একটা শিক্ষার্থী শুধু যে প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করে, কি এটা কেন, এটার কাজ কি, এটার গঠন কি, গুরুত্ব কি, এই যে প্রশ্নগুলোর উত্তর যখন তুমি বলতে পারছো তোমার একটা টপিক হয়ে গেল। এরকম যদি তুমি 20টা টপিক ভাইয়ের সাথে পড়ো, ধরো প্রথম 1 অধ্যায় শেষ, তাহলে 20টা টপিক পড়তে তোমার কয় ঘন্টা লাগছে? 30 মিনিট করলে 6 ঘন্টা। এখন 6 ঘন্টা তুমি কীভাবে দিতে পারো? একদিন 2 ঘন্টা, আরেকদিন 2 ঘন্টা, আরেকদিন 2 ঘন্টা, 6 ঘন্টা শেষ। তাহলে 3 দিনে একটা অধ্যায় শেষ হয়ে যাচ্ছে আমার। আমি আরও সহজ রুটিন করেছি তোমাদের জন্য, সেটা হলো ভাইয়া তুমি চাইলে প্রতি মাসে এটা সিলেক্ট করতে পারবে, প্রতি মাসে আমার একটা বায়োলজি অধ্যায় শেষ হবে, একটা কি অধ্যায় শেষ হবে, ফিজিক্স অধ্যায় শেষ হবে, আর একটা কেমিস্ট্রি অধ্যায় শেষ হবে। যেহেতু কেমিস্ট্রি অধ্যায়গুলো বড়, তাহলে যদি তুমি এইটা করতে পারো দুটো, তাহলে আমার যদি দুটো বায়োলজি অধ্যায় শেষ হয়, দুটো ফিজিক্স অধ্যায় শেষ হয়, আর একটা কেমিস্ট্রি অধ্যায় শেষ হয়। এবার বুঝতে পারছো যে ব্যাপারটা কত বড় হয়ে দাঁড়ায়, যে যদি আমার এইটা কত সহজে আমি 6 মাস 8 মাসের মধ্যে সিলেবাসটা শেষ করে ফেলতে পারি, কত ইজিলি আমি এটা পারি, কত সহজ আমার জন্য পড়াশোনা করা হয়ে যায়। এই যে স্টেপগুলো বললাম, এটা শেষ করে পড়াশোনাটা যখন করলা, এরপরে ভাইয়া তোমাদের বারবার বলছি বোর্ড প্রশ্ন সলভ করো। এটা বারবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছে, অনুশীলনী প্রশ্নগুলো আছে সেগুলো দেখো, বোর্ড প্রশ্নগুলো দেখো। তুমি যদি এটা পড়ার পরে যদি প্রশ্নের উত্তরটা না দিতে পারো, তোমাকে কি করতে হবে? মূল বইয়ে গিয়ে ওইটা আবার শিখতে হবে। এটা প্রথম 6 মাস 1 বছর করো লাইফে। 6টা মাস 1 বছর যদি তুমি এই ডেডিকেশন দিতে পারো, এই ডিটেলসে যাও, তোমাকে থামানো যাবে না। তো পরের বছর এসে টেস্ট পেপার সলভ করার পরে যখন মেডিকেল ভর্তি পরীক্ষায় কোচিং করবা, তোমাকে আটকানো যাবে না। তো হাজার হাজার শিক্ষার্থী এখনো বই মেডিকেল অ্যাডমিশনে এসে ভাইয়া বেসিক বুঝে, মেডিকেল অ্যাডমিশনে এসেও প্রশ্ন ব্যাংক সলভ করে, বোর্ড প্রশ্ন সলভ করে, ওর এই যে অনুশীলনী প্রশ্নগুলো সলভ করে। কেন? এগুলো তোমার আগে করলে কি সমস্যা হইতো? একটা অধ্যায় শেষ করে 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 একদিন দিলে কি সমস্যা হইতো? আধা ঘন্টা দিলেই তো একটা 5টা বোর্ড প্রশ্ন সলভ করে ফেলা যায়, এমসিকিউগুলো দেখে ফেলা যায়। এত কি কঠিন কাজ ছিল? 100টা বোর্ড প্রশ্ন তো 30 মিনিটেই তুমি শেষ করে ফেলতে পারতে একটা অধ্যায়ে। করছো না, হচ্ছে না। এই কাজগুলো তোমাকে এই অ্যাডমিশনের এইটার দিকে নিবে। আমি তোমাদের সবসময় বলেছি না যে আমি ফিজিক্স পড়িনি, কেমিস্ট্রি পড়িনি, বায়োলজি পড়িনি, প্রাইভেট পড়ি নাই। তো তাহলে আমি কি করছি? আমি গোল্ডেন A+ পাইছি কীভাবে? আমাকে কি দয়া করে কুমিল্লা বোর্ড দিয়েছে? দেশের 2টা বোর্ডের মধ্যে একটা বোর্ড হচ্ছে কুমিল্লা বোর্ড, যাদের প্রশ্ন যথেষ্ট পরিমাণে কঠিন হয়। তাহলে এই কুমিল্লা বোর্ড কি আমাকে এমনি এমনি A+ দিয়ে দিয়েছে, এমনি এমনি ট্যালেন্ট প্রবৃত্তি দিয়েছে? না তো, দেয়নি। কীভাবে দিয়েছে? ওই যে আমার মাথায় এইটাই ছিল যে আমি কি অ্যাচিভ করতে চাই, একটা A+ GPA 5 যেটা আমার মেডিকেল অ্যাডমিশনে হেল্প করবে। আর কি কি করলে মেডিকেল অ্যাডমিশনে ভালো হবে? এগুলো করলে মেডিকেল অ্যাডমিশনে ভালো হবে। পাশাপাশি যে যে বিষয়গুলোতে দুর্বল, তোমাদেরকে ভাইয়া বায়োলজির কথাগুলোই বলি। আমার বায়োলজিতে দুর্বলতা ছিল, এটার কারণ হলো এসএসসির আগ পর্যন্ত আমার ম্যাথ অনেক ভালো, সো আমি হায়ার ম্যাথও ভালো, আমি ভাবছিলাম যে আমি ইঞ্জিনিয়ারিং টাইপ ওই দিকে যাব। কিন্তু আমার বায়োলজিতে আসছে এসএসসিতে এরকম টাইপ। তাহলে এই যে A/A- এইরকম, বাট আমি 2টাতে হায়ার ম্যাথে A+ পেয়ে কাভার করেছি ধরো। এখন তা আমার চিন্তা আসলো যে না, আমার আসলে বায়োলজি এতটাও খারাপ করা উচিত না। যদি আমি মেডিকেল বা যে কোনো জায়গায় পরীক্ষা দিতে চাই, আমার মনে হয় যে সব বিষয়ে ভালো করা উচিত, আমি বায়োলজিটা ইমপ্রুভ করব। আমার টার্গেট হচ্ছে একটাই, প্রতিদিন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা টিচার যা পড়িয়েছে সেটা পড়া, অবশ্যই পড়া। সেটার মূল বই সিকিউগুলো দেখা, যে কী ধরনের প্রশ্ন আসে, ক খ কোন প্রশ্নগুলোর উত্তর দিয়ে একটু আগে বললাম এগুলো, এমসিকিউগুলো, বোর্ড প্রশ্নগুলো, ভার্সিটিতে কী প্রশ্ন এসেছে শেষ, এগুলো সব দেওয়া থাকে বইয়ের মধ্যে, একটা গাইড নিয়ে দেওয়া থাকে সব। তাহলে এটা ধরে দেখা 1 মাস 2 মাস 3 মাস বায়োলজি পরীক্ষা হলো, আলহামদুলিল্লাহ ভালো। 1 বছর শেষ,
এখন এমন হয়ে গেছে যে কলেজে যদি আমি বায়োলজি মানে পারি, মানে আমি শিওর যে কোনো বিষয়ে প্লাস না হলে আমার বায়োলজিতে আসবে। কোনো বিষয় যদি আমার খারাপ হয় কিন্তু বায়োলজিতে A+ আসবে, এটা শতভাগ শিওর। এবং আমার বোর্ড পরীক্ষায় আমি মনে হয় সবচেয়ে কম প্রিপারেশন নিচ্ছে এই বায়োলজি, সবচেয়ে কম, মানে অনেক বেশি ফাঁকিবাজি করে গেছে যেটা উচিত হয় নাই শেষ মুহূর্তে, কিন্তু এটাই আমার মনে হয়েছে যে হবেই হবে। কারণ কি, ওই যে তুমি ভয় পাচ্ছ ফিজিক্স পারি না, কেমিস্ট্রি পারি না, বায়োলজি পারি না, ইংলিশ পারি না, তুমি 10টা বিষয় কেন বলতেছো আমাকে? তুমি একটা বিষয় করে কাজ করা শুরু করো, যে এক বিষয়ের উপর আমি 2-3 মাস কাজ করব, এরপর আরেকটা বিষয়, এরপর আরেকটা বিষয়, এরপর আরেকটা বিষয়। তুমি আমার সাথে আসো যে বায়োলজিতে আগে পড়ো, পড়ে তারপর আমাকে বলো যে ভাইয়া আমি এই 5টা টপিক বুঝি না, ভাইয়া আমি এই শব্দগুলো বুঝি না। তুমি প্রথম যখন পড়ছো, কেমিস্ট্রি পড়ছো, বায়োলজি পড়ছো, ফিজিক্স পড়ছো, তুমি একটা প্রশ্ন দেখছো, এটাতে ঝামেলা আছে, একটা শব্দ দেখছো, এটা তুমি উত্তর জানো না, কোনো শব্দ শুনো নাই, জাস্ট রাইট ইট, খাতায় লিখে নাও, গুগল করো, পরের দিকে চিত্র দেখো যে ভাই আমি কখনদিন ওয়াং ওয়াং কি এটা চিনি নাই, বা আমি কোনোদিন ডাইনোসর কি এটাও আমি শুনি নাই, ওকে ফাইন, জাস্ট সার্চ করো ডাইনোসর, গুগল তোমাকে দেখাবে এটা ডাইনোসর, এটা একটা ছবি, তোমার আইডি হলো যে না এটা একটা জীব। এইভাবে তুমি শব্দগুলোর অর্থ শিখো, যে ভাই আমি হোমিওস্ট্যাসিস কি, এটা হিমোলাইসিস কি, তারপরে হিম কি, তারপরে হিমোগ্লোবিন কি, আমি কিচ্ছু বুঝতেছি না। তাহলে তুমি একটা 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 করে শব্দ শিখো। কয় কয় মাস এভাবে শিখতে হবে? হাইয়েস্ট গেলে 1 মাস, 1.5 মাস, 2 মাস। এরপরে দেখবা যে সবগুলো কমন প্রশ্ন হয়ে গেছে, এরপরে দেখবা যে সবগুলো তোমার ইজি আয়ত্তে চলে আসে। তাহলে তুমি কিসের জন্য বসে আসো? সব একটা অ্যাচিভেবল গোলকে তুমি কেন এত কঠিন বানাচ্ছ? সামান্য পড়ালেখাটাই তো করতে হচ্ছে ভাইয়া, টাকাই করতে হচ্ছে না। টাকা উপার্জন করা কিংবা অন্যের চাকরি করা, পরিশ্রম করা, শারীরিকভাবে খাটনি করা, তারপরে হ্যাঁ অনেক মানুষের জন্য কাজ করা, এগুলো আরও অনেক বেশি কঠিন। অনেক কথা শুনতে হয়, অনেক ঝামেলায় পোহাতে হয়, অনেক বিপার করতে হয়, কিছুই করতে হচ্ছে না। সুন্দর আরাম আয়েসে খাচ্ছ, থাকতেছো, এই ছোট্ট একটা স্বপ্ন তুমি কেন পূরণ করতে পারবা না, বা কেন তুমি আসলে এটার জন্য কাজ করবা না? আর কোনো যুক্তি আছে? যুক্তি নাই। দিন শেষে কথা একটাই ভাইয়া, ডিস্ট্রাকশন অফ করে দাও। হাজার হাজার শিক্ষার্থী শুধু এই জন্যই স্বপ্ন থেকে পিছায় পড়বে, নিজের ফুল পটেনশিয়ালটাকে কোনোদিন আনলক করতে পারবে না। কেননা কোনোদিনও ওরা কাজটাই করবে না, আসলেই করবে না। কোনোদিনও ওরা এটা চেষ্টা করে দেখবে না যে ফিজিক্সে দুর্বল তো বলছি, 2 মাস টানা ফিজিক্স পড়ে দেখাবো, 2 মাস টানা কেমিস্ট্রি পড়ে দেখাবো আমার কেমিস্ট্রিতে দুর্বলতা কথা। আগে 2 মাস পড়ে দেখি ভাইয়ার কথা মতো, 2 ঘন্টা করে ডেলি এটার পেছনে পড়ে থাকি, কোনো কিছু না বুঝতেছি তারপরেও পড়ে থাকি, কোনটা বুঝতেছি না সেটা বোঝার ট্রাই করি, কোনটায় ঝামেলা সেটা দেখার ট্রাই করি। প্রত্যেকটা বিষয় তো তোমাদেরকে ডিটেলসে ক্লাস নিচ্ছি, প্রত্যেকটা মূল বই লাইন বাই লাইন ধরে 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 ক্লাস নিচ্ছি, প্রত্যেকটা শব্দ ধরে 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 ধরেই দেখাচ্ছি কোনটা মেডিকেলে আসবে, কোনটা মেডিকেলে আসবে না, কোনটা ভার্সিটিতে, কোনটা ভার্সিটি না, কোনটা ক, কোনটা খ, কোনটা ক, কোনটা ক, এভরিথিং। বোর্ড প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, ভার্সিটির প্রশ্ন, মেডিকেল প্রশ্ন, এভরিথিং তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। তো তাহলে আর কি সমস্যা থাকবে? এটা করে দেখো, লেগে থাকো, চেষ্টা করতে থাকো। এখন সময় আছে সেজন্য বলছি, সময়টা শেষ হয়ে গেলে ভাইয়ার কথা বলে আর কোনো লাভ হবে না, এটাই হলো বাস্তবতা। সেজন্য কাজে লাগাও নিজের সময়গুলোকে। আবারও বলছি, সময়গুলোকে কাজে লাগাও। যে মোহ, যে রঙিন দুনিয়া আসো সেটা থেকে বের হয়ে আসো, বাস্তবতা চিন্তা করো, ফেস করো। ফোনটা 1 ঘন্টার জন্য বসে ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝতে পারবা যে তুমি কতটা পিছিয়ে গেছো। এখন একটুও বুঝতে পারছো না। মেডিকেল ভর্তি পরীক্ষা দিলে অনেক শিক্ষার্থীর প্রথমবারের মতো টনক নড়ে, যখন তারা সেকেন্ড টাইমার হয় তখন টনক নড়ে যে আয় হায় আমি নিজেকে কি মনে করতাম, আর আসলে আমি এখানে কি রেজাল্ট করছি। পরীক্ষা দিয়ে এসে দেখবে যে বাসায় বসে আসছে যে 90+ পাবো, ভাইয়াদের সমাধানও মিলেছে 90+, রেজাল্ট দেওয়ার পর দেখবে যে মার্ক পাইছে 45 মার্ক পায়। আমাকে বলে যে ভাইয়া পরীক্ষা অনেক ভালো হয়েছে, ইনশাল্লাহ চান্স হবে। ও দেখি মার্ক পায় মাইনাস, এরকম মার্ক যে মাইনাস 25 মার্ক পায়, 20 মার্ক পায়। এটা নিশ্চয়ই এমন বলতে পারো না যে এটা কঠিন পরীক্ষার জন্য। 20-25 মার্ক নিশ্চয়ই কেউ নিজেকে ডিফেন্ড করতে পারবা না যে আমার কোনো এই কারণে 20-25 মার্ক আসবে, এরকম কোনো কারণ নয়। পিওর একটা কারণ, তুমি পড়ালেখা করো নাই, তুমি ফাঁকিবাজি করছো, সেটা মেনে নাও। এখন 6 মাস চলে গেছে, 1 বছর চলে গেছে, তুমি পড়ালেখা করো নাই, কোনো সমস্যা নাই। আমরা স্টার্ট করছি, তুমি আমাদের সাথে স্টার্ট করো, তুমি নিজে নিজে স্টার্ট করো। আমরা নতুন রুটিনে আমাদের শিক্ষার্থীদের নিয়ে সুন্দর করে গাইডলাইন দিয়ে নতুন করে স্টার্ট করছি। নতুন সিজন আসছে, তোমরাও এখন নতুন করে পড়াশোনাটা স্টার্ট করো।
প্রজেক্ট ডিএমসিয়ান 2তে আমরা ডিটেলসে পড়াচ্ছি, গুছিয়ে দিচ্ছি, তুমিও সুন্দর করে নতুন করে শুরু করা। সব কিছু একটাই সমাধান, তোমাকে পড়ালেখায় ঢুকতে হবে, ভিতরে যাইতে হবে, এই যে বোরিং বোরিং বিষয়গুলোকেই আস্তে 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 সহজ করে করে পড়তে হবে। ছোট 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 করে ভাগে 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 পড়লেই একদিন দেখবা বায়োলজি 12টা অধ্যায়, 12টা অধ্যায়ের ভাগ ধরো আরও টপিক 5টা করে, তাহলে মোট 60টা টপিক। এই 60টা টপিকের একটা 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 পড়লে 60 দিনে তোমার বায়োলজি শেষ। তেমনিভাবে প্রথম পত্র দ্বিতীয় পত্র শেষ, তেমনিভাবে এভাবেই রসায়ন শেষ হবে, এভাবেই ফিজিক্স শেষ হবে, এভাবেই 2 বছর কাজে লাগানোর জন্য দেওয়া হয়েছে, সেভাবেই তোমার 2 বছরটা কাজে লাগবে। আর যদি সেটা না করো তাহলে আবার কোনো গাইডলাইন, কোনো মেন্টরশিপ, কোনো ভালো কিচ্ছু কাজ করবে না। এখন চিন্তা করো তুমি অ্যাকশন নিবা কিনা, তুমি কাজ করবা কিনা। যদি করতে চাও তাহলে ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে আমাদেরকে কমেন্ট করে জানাবা, যদি তুমি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকো। ভালো সুস্থ থাকো। আজকের ভিডিও থেকে তোমরা কি শিখলা যে এটাই, ডিস্ট্র্যাকশনটাকে এখন কমিয়ে পড়াশোনার মধ্যে ফোকাস করতে চাইলে একটা গোছানো রুটিনের মধ্যে আসতে হবে এবং নিজের মনের বিরুদ্ধে নিজের যুদ্ধটাই অ্যাডমিশনের সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়াবে। এটাকেই আস্তে 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 বাদ দিতে হবে। আগে 1 ঘন্টা পড়লে এখন প্রতিদিন 30 মিনিট করে পড়াশোনার সময় বাড়াইতে হবে। ধীরে 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 মিনিমাম 8-10 ঘন্টা পড়াশোনার একটা অভ্যাস আসতে হবে। যে যে বিষয়গুলোতে দুর্বল সেগুলো নিয়ে কাজ করা শুরু করতে হবে, সেগুলোর ভিতরে ঢুকতে হবে, কোন কোন বিষয়ে কি কি টপিকে আমি দুর্বল সেটা দেখতে হবে। বই দেখে পালিয়ে থাকা যাবে না। প্রতিদিন যে বিষয়ে দুর্বল সেটাতে আরও সময় বাড়াইতে হবে, সেটাতে 1 ঘন্টা প্রতিদিন বেশি বের করতে হবে। এটা শেষ করার পরে যদি সময় পাই আমি সোশ্যাল মিডিয়ায় আসি, নাহলে আমি সোশ্যাল মিডিয়ায় নাই। ওইটা আমার চেয়ে এটা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তোমার প্রায়োরিটি তোমার ডিএমসিয়ান তোমার প্রায়োরিটি, নাকি রিল দেখবে সেটা তোমার প্রায়োরিটি। ভালো সুস্থ থাকো।